আমার প্রিয় ছাত্রছাত্রীরা, you should know that grammar is the base of English. If you know grammar very well, then English will be totally in your grip. তো তাই আজ আবার একটা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির। আর তোমরা নিশ্চয়ই জানো আমার চ্যানেলের নাম ঘরে ঘরে ইংলিশ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, প্রথমে ব্র্যাকেটে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো দেওয়া আছে, তার প্রপার ফর্মটা টেন্স অনুযায়ী বুঝে আমাকে লিখতে হবে। এই আগাথা ক্রিস্টি রাইটারের প্রথম নভেল দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস, সেটা লেখা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। তার মানে ব্যাপারটা পাস্ট। আর এই যে নভেলটা, আগাথা ক্রিস্টির এই নভেলকে তো লেখা হয়েছিল আগাথা ক্রিস্টির দ্বারা, তাহলে এই যে রাইট ভার্বটা রয়েছে আমাকে ওটা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ করতে হবে, লিখতে হবে ওয়াজ রিটেন। লিখে দিলাম ওয়াজ রিটেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকেই তার প্রথম উপন্যাসটি লেখা হয়েছিল। এটা এত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল। এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিটে কী হবে? প্যাসিভ হবে। এবং কেন পাস্ট হবে? 1920, সে কি আজকের কথা? তাহলে একটি বই নিজে নিজে পাবলিশ হয় না, তাকে পাবলিশ করতে হয়। তাহলে বলতে হবে ইট ওয়াজ পাবলিশড, অর্থাৎ এটা প্রকাশিত হয়েছিল। প্রকাশিত করেছিল না, প্রকাশিত হয়েছিল। এটাও পাস্ট ইনডেফিনিটে প্যাসিভ হবে, ওয়াজ পাবলিশড। ওয়াজ পাবলিশড। এবারে দেখো, এই যে নাও কথাটা রয়েছে না, এখন মানে বর্তমানে তিনি হচ্ছেন সবথেকে বেশি পাবলিশড অথর অফ অল টাইম। সর্বকালের সেরা ওয়াইডলি পাবলিশড অথর হচ্ছেন কি? তিনি। তাহলে যেহেতু নাও আছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হবে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। কিন্তু যেহেতু শি আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, এখানে বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস ইউজ করতে হবে। মাই নেবারহুড মানে আমার পারিপার্শ্বিক এলাকা বা আমার পাড়া, আমার প্রতিবেশী এলাকাটা, ইজ ভেরি ইন্টারেস্টিং প্লেস। তাহলে অবশ্যই কী হবে? ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। তাহলে এখানে আর্টিকেল কী হবে? এ হবে। ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। ইজ লোকেটেড মানে কি? অবস্থিত। আমার বাড়িটা অবস্থিত ড্যাশ অ্যান এরিয়া। তাহলে কী হবে? ইন অ্যান এরিয়া। অর্থাৎ ইন অ্যান এরিয়া মানে কোন এরিয়াতে আমার বাড়িটা অবস্থিত, একটা এলাকার কথা বলছে। সেই জন্য এখানে কী হবে? ইন অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি স্টোরস অ্যান্ড অফিসেস। সেই এরিয়াতে আমার বাড়ি অবস্থিত যেখানে প্রচুর দোকানপত্র আছে, অফিস আদালত আছে। এখন পরের লাইনে বলছে দ্য বিগেস্ট স্টোর। এই যে অনেক দোকান আছে, তার মধ্যে সবথেকে বিগেস্ট দোকানটা ইজ অনলি 5 মিনিটস, কেবলমাত্র 5 মিনিটস অ্যাপোস্ট্রফি এস আছে, দেখো 5 মিনিটের হাঁটা পথ। কোথা থেকে? আমার বাড়ি থেকে। তাহলে হবে ফ্রম মাই হাউস। লিখলাম ফ্রম মাই হাউস। এই থেকে অর্থে এখানে কি হবে? ফ্রম হবে। চলো এর পরবর্তী আমরা ডু অ্যাজ ডিরেক্টেড একটু প্র্যাকটিস করে নিই। দেখো, দুটো বাক্য দেওয়া রয়েছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে। নোবডি ক্যান ডিনাই ইট, কেউই এটা অস্বীকার করতে পারে না। তাহলে এই যে ইটটা, এটা তো এই ডিনাই ভার্বের কি? অবজেক্ট। কি ডিনাই করতে পারে না? এটা। আর এই সেই এটা কোনটা? এই পুরো ফ্যাক্টটা, এই পুরো স্টেটমেন্টটা যে মানুষ যে মরণশীল, সেটা কেউ ডিনাই করতে পারে না। তাহলে যখন আমাকে কমপ্লেক্সে জয়েন করতে বলছে দুটো বাক্যকে, তাহলে অবশ্যই একটা ক্লজ আনতে হবে এবং এটা নাউন ক্লজে জয়নিং হবে। অর্থাৎ পুরো এই স্টেটমেন্টটা এই ইটের জায়গায় বসবে এবং একটা লিঙ্কার দিতে হবে কি? দ্যাট। তাহলে উত্তর কি হবে? নোবডি ক্যান ডিনাই দ্যাট ম্যান ইজ মর্টাল। চলো লিখে নেই। লিখে দিলাম নোবডি ক্যান ডিনাই দ্যাট ম্যান ইজ মর্টাল। এই জায়গাতেই কিন্তু নাউন ক্লজটা তৈরি হলো যে কেউ ডিনাই করতে পারে না। কি পারে না? প্রশ্ন করলে উত্তর আসছে মানুষ যে মরণশীল, এই বিষয়টা কেউ ডিনাই করতে পারে না। তাহলে পুরো ক্লজটা এই ডিনাই ভার্বের অবজেক্টের কাজ করছে, তাই এটা নাউন ক্লজ। আর এই নাউন ক্লজ করার মাধ্যমেই আমি দুটোকে জয়নিং করলাম কিসে? না, কমপ্লেক্স সেন্টেন্সে। আশা করি বুঝতে পেরেছ। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাকে কি করতে বলেছে? রিপ্লেস করতে বলেছে কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। তো সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করেই অ্যাডভার্ব হয়, এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে যদি অ্যাডভার্বে পরিণত হয়, তাহলে অ্যাডভার্ব থেকে এলওয়াইটা বাদ দিলেই আমি যেটা পাবো সেটাই হবে অ্যাডজেক্টিভ। সে প্রচণ্ড গভীরভাবে খুব মনোযোগ দিয়ে সে এদিক ওদিকে কি তাকালো। আমাকে এটার অ্যাডজেক্টিভ করার সহজ উপায় হচ্ছে তুমি পুরো বাক্যটা লিখে নেবে। হি লুকস ফ্রম সাইড টু সাইড, লাস্টে দিয়ে দেবে ইন কিন্ড, সেটাই হবে অ্যাডজেক্টিভ। ওইটাকে ইন আর ম্যানার বা ওয়ের মাঝখানে বসিয়ে দেবে, ইন
কিন ম্যানার। দেখো লিখছি আমি, এই যে সাইড টু সাইড লিখে দিলাম। এবার জাস্ট এই যে কিনলির অ্যাডজেক্টিভ ফর্ম কি কিন, এলওয়াইটাকে বাদ দিলেই আমি অ্যাডজেক্টিভ পেয়ে যাবো। সেইটাকে আমি লিখে দেবো ইন কিন ম্যানার, বা লিখতে পারো ওয়ে। দেখো তাহলে এই অ্যাডজেক্টিভটা চলে এলো, মানে কিন্তু একই থাকবে। এটা আরেকভাবে বলা যায় যে হি লুকস ফ্রম সাইড টু সাইড, তো কিনলি আমি বলবো হি ইজ কিন। লুকস আছে প্রেজেন্টে, লুকড নেই, তাহলে হি ওয়াজ দেওয়া যাবে না। আমি লিখবো কি হি ইজ কিন। দেখো লিখছি, সে প্রচণ্ড কিন হয়, প্রচণ্ড মনোযোগী হয়। কখন না যখন সে সাইড টু সাইড কি দেখে। তাহলে আমি এইভাবে লিখতে পারি হি ইজ কিন হোয়েন, দেখো এভাবেও কিন্তু লেখা যায় যে সে প্রচণ্ড কিন থাকে কখন না যখন সে এদিক ওদিকে কি তাকায়। তাহলে এখানেও কিন্তু এটা কি এলো, অ্যাডজেক্টিভ এলো। যেমন এখানেও কি এসেছে, অ্যাডজেক্টিভ এসেছে। আরও একভাবে হয়, এই যে লুকস, এই লুকটাকে তুমি নাউন করে দাও, আর এই কিনলি যেটা অ্যাডভার্ব তার অ্যাডজেক্টিভ কিনটাকে লুকের আগে দিয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই লুক ভার্বকে তুমি কি করছো, নাউন করছো, করে সেই লুক নাউনের আগে এই কিন অ্যাডজেক্টিভটাকে বসাবে। তার জন্য তোমাকে আলাদা একটা ভার্ব আনতে হবে। তার মানে কি সে তীক্ষ্ণ বা গভীর বা মনোযোগী নজরটা দেয় যখন সে এদিক ওদিক তাকায়। লিখলে আরো ক্লিয়ার হবে। দেখো দেখো এখানে যে লুকসটা, এই যে এটা ভার্ব ছিল, তাকে আমি এখানে কি করে দিয়েছি, নাউন করে দিয়েছি। আর নাউন করার ফলেই ঠিক তার সামনে এই কিন অ্যাডজেক্টিভটা আমার বসাতে সুবিধা হয়েছে। কিন্তু তাতে কি হচ্ছে, এখানে যেহেতু ভার্বটাকে আমি নাউন করে দিচ্ছি, তাই আমাকে আলাদা একটা ভার্ব আনতে হচ্ছে কি গিভ, এবং তার গায়ে কিন্তু এসটা দিতে হবে, যেহেতু লুকের গায়ে কি ছিল, এস ছিল। অর্থাৎ লুক মানে কি নজর দেওয়া বা তাকানো। আমি সেইটাকে ভেঙে দুটো পার্ট করলাম। লুক মানে হচ্ছে কি নজর দেওয়া। দেখো লুক যখন ভার্ব তখন তার মানে হচ্ছে নজর দেওয়া। এবার এটাকে ভাগ করে দিলাম নজর, এটা হয়ে গেল নাউন। তাই তখন এখানে লুকটা চলে এলো, আর এই দেওয়ার জন্য আলাদা গিভ আনতে হলো। তিনটেতেই দেখো তিনভাবে কিন কি এলো, দেখো অ্যাডজেক্টিভ এলো। এই তিনটে প্রসিডিওরের মাধ্যমে কিনলিটাকে যেটা অ্যাডভার্ব তুমি তাকে কি করতে পারো, অ্যাডজেক্টিভ করতে পারো। যেটা তোমার কমফোর্টেবল ফিল হবে বা মনে হবে তোমার বুঝতে সুবিধা হচ্ছে, তুমি সেটাই ইউজ করবে। দেখো একটা ডিরেক্ট স্পিচ আছে, ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। ড্যাড ইজ ইট ট্রু, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এখানে ড্যাড বলে দেখো এখানে একটা কমা আছে। তার মানে ছেলেটা বাবা বলে সম্বোধন করছে যে ও বাবা এটা কি সত্যি। তার মানে এই ছেলেটা কাকে কোশ্চেনটা করেছে, তার বাবাকে। এবং এই সেইটের জায়গায় আমার আস্কড দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে ইজ ইট, এই ইট সাবজেক্টের আগে ইজটা কেন আছে, কোশ্চেনের জন্য। যখনই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাবে, ইন্টারোগেটিভটাকে কিন্তু অ্যাসার্টিভ করে নিতে হবে। অর্থাৎ তুমি এটাকে সাজিয়ে নেবে, অর্থাৎ তুমি এই ইজ ইটটাকে ইট ইজ করে নেবে, করলে কিন্তু লাস্টে তোমার ফুল স্টপটা চলে আসবে। এটা করতেই হবে অ্যাসার্টিভ। তাহলে আমি শুরু করি, দ্য বয় সেইড বা টোল্ড কিচ্ছু লিখবে না, লিখবে কিন্তু আস্কড। দেখো কোশ্চেন আছে, তাহলে লিখবো কি, আমি লিখবো দ্য বয় আস্কড ড্যাড। কেমন একটা শূন্যতা লাগছে, আমি তাহলে এইভাবে লিখবো দ্য বয় আস্কড হিজ ড্যাড। ঠিক আছে, আরও ব্যাপারটা খুব সুন্দর লাগছে এবং খুব মিনিংফুল হচ্ছে। তাহলে সেটাই লিখি, তাহলে লিখে দিলাম দ্য বয় আস্কড হিজ ড্যাড। এখানে ডিটা বড় হাতের আছে যেহেতু ওটা সেন্টেন্সের শুরুতে, কিন্তু এখানে আমি ড্যাডের ডিটা ছোট হাতে লিখবো। এইবার নিয়ম হচ্ছে ন্যারেশন করার সময় এইখানে যে কমা কোটেশন ব্যাপারটা আছে না, এই যে এখানে তোমাকে একটা ইফ আনতে হবে, কোনো দ্যাট আসবে না, ইফ আনতে হবে। আর যদি এখানে যদি ও কোশ্চেন করতো যে ড্যাড হাউ ইজ ইট ট্রু, হোয়াই ইজ ইট ট্রু, অর্থাৎ হাউ, হোয়াই, হোয়েন, এইরকম যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো, তাহলে ইফটা না লিখে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিখতাম। কিন্তু এখানে তো কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, জাস্ট এটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। তাই এখানে ডব্লিউইচ যদি না থাকে তাহলে আমাকে ইট দিতে হবে, তো আমি ইট দিলাম। দিয়ে আমি ইজ ইটটাকে ঘুরিয়ে কি করে নিয়েছি, ইট ইজ। মনে রাখবে ন্যারেশনে এখানে যদি দিস থাকতো তাহলে সেটা দ্যাট হতো, ইট থাকলে ইটই হবে। তোমরা অনেক স্টুডেন্টরা ইটের জায়গায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দ্যাট লিখে ফেলো, না দ্যাট লিখবে না, ইটটাই লিখবে। তাহলে আমি লিখবো ইট, আর বাকি যেটা আছে দেখো ইজ, এই ইজের পাস্টিকরণ হবে। দেখো এখানে সেইড আছে, তার বদলে আস্কড, সেটাও তো ভার্বের কি 2 নম্বর। তাহলে তো আর প্রেজেন্ট ফর্ম ইজ থাকবে না, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে, ইজের পাস্ট ফর্ম দুটো আসতে পারে, ওয়াজ অথবা ওয়্যারও আসতে পারতো, কিন্তু ইটের সাথে থার্ড পারসন সিঙ্গুলার ওয়্যার তো হবে না, ওয়াজ হবে। আমি ওয়াজ লিখবো। তারপরে যেটা আছে ট্রু, আর সব শেষে কিন্তু ফুল স্টপ দিতে হবে। সব করার পরে কোশ্চেন মার্ক দিলে কিন্তু নাম্বার 0 হয়ে যাবে। ঠিক আছে, ফুল স্টপ করার জন্যই তো, এই অ্যাসার্টিভে আনার জন্যই তো আমি ইজিটটাকে ঘুরিয়ে কি করে নিয়েছি, ইট ইজ। লাস্ট আইটেম আছে ফ্রেজাল ভার্ব। এই যে ভার্বটা রয়েছে উইয়ার, WEAR, উইয়ার মানে পরিধান করা,
বাচ্চাটা রেনকোট, এটা উইয়ারের পাস্ট ফর্ম V2, অর্থাৎ রেনকোট পরেছিল, পরিধান করেছিল। এর ফ্রেজাল ভার্ব কী হবে জানো? পুট অন। তাহলে এই যে ফ্রেজাল ভার্বগুলো সব ভার্বের প্রেজেন্ট ফর্মেই আছে। কোন ফ্রেজাল ভার্বটা এই ভার্বগুলোর সিনোনিম সেটা খুঁজে বের করে সঠিক ফর্মে, মানে এটা যেমন ফর্মে আছে সেই ফর্ম ধারণ করিয়ে বসাতে হবে, তাহলেই নম্বর। কারণ পুট অন কথার মানেও কি? পরিধান করা। কিন্তু এটা ভার্বের 2 নম্বর। পুটের 3টে ফর্মই যেহেতু পুট, তাহলে পুটের পাস্ট ফর্মটাও কি? পুটই হবে। তাহলে আমি এখানে পুট অন লিখব, লিখে দিলাম পুট অন। যদি মাস্টারমশাই জিজ্ঞেস করে, হ্যাঁ রে তুই একদম বেমালুম ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসালি, বলি না স্যার আমি পাস্ট ফর্মই বসিয়েছি। আপনি হয়তো জানেন না যে পুটের পাস্ট ফর্মটাও পুট। আপনি জোর করলেই কি আমি এখানে পুটেড লিখব? না, পুট অনই হবে। স্ট্রং গাস্ট মানে কি? দমকা বাতাস। সেই দমকা বাতাস কি করছে? গাছের গায়ে, গাছের শাখা প্রশাখায় যে শুকনো পাতাগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিয়েছিল, অর্থাৎ সেগুলোকে ঝরিয়ে দিয়েছিল, সেগুলোকে উড়িয়ে দিয়েছিল। তাহলে এটার সঙ্গে অ্যাডজাস্ট হবে কোনটা? ব্লো অ্যাওয়ে। ব্লো, বাতাস বয়ে যাওয়া ইংরেজিটাকে কি বলে? ব্লো। ঠিক আছে? আবার নদী বয়ে যাওয়া ইংরেজিকে কি বলে? ফ্লো। তাহলে ব্লো অ্যাওয়ে অর্থাৎ বাতাস এমনভাবে ব্লো হচ্ছে যে ড্রাই লিভসগুলোকে অ্যাওয়ে মানে কি? গাছের ডাল থেকে ছিন্ন করে দূরে সরিয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। তাহলে রিমুভডের ফ্রেজাল ভার্ব কী হবে? ব্লো অ্যাওয়ে। রিমুভড কিন্তু ভার্বের কত নম্বর? 2 নম্বর। তাহলে ব্লোর 2 নম্বর কি? ব্লিউ। ব্লো, ব্লিউ, ব্লোন। ভার্বের থার্ড ফর্মটা আমার লাগবে না, লাগবে ভার্বের 2 নম্বর ফর্ম। যেহেতু এখানে রিমুভড কি? 2 নম্বর, তাহলে লিখবো ব্লিউ অ্যাওয়ে। লিখে দিলাম ব্লিউ অ্যাওয়ে। এরপরে লাস্ট ফ্রেজাল ভার্ব যেটা আছে, উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত। আমরা যারা স্টুডেন্টসরা আমাদের চেষ্টা করা উচিত আমাদের স্কুলের যে রেপুটেশন, শুধু গ্রামার নয়, সাথে সাথে কি হচ্ছে? তোমার স্টক অফ ওয়ার্ডসও বাড়ছে। রেপুটেশন মানে সম্মান, খ্যাতি। আমাদের স্কুলের যে খ্যাতি আছে সেটাকে আমাদের ভদ্র আচরণের মাধ্যমে, ভালো রেজাল্টের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? মেনটেন করতে হবে, বজায় রাখতে হবে। এবং সেটা টুর পরে আছে, তার মানে এটা কি? মেনটেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই বজায় রাখার সিনোনিম ফ্রেজাল ভার্ব হচ্ছে কি? কিপ আপ। কারণ কিপ আপ মানেও কি? বজায় রাখা। সেক্ষেত্রে কিপের পাস্ট ফর্ম কেপ্ট করার কোনো দরকার নেই, যেহেতু মেনটেনটা অলরেডি প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে জাস্ট আমি এখানে কি লিখে দেবো? কিপ আপ। লিখে দিলাম কিপ আপ। বুঝতে পারছো? তো এইভাবে ফ্রেজাল ভার্বটাও কমপ্লিট হলো। আমার এই প্রচেষ্টা যদি তোমাদের একটু উপকারে আসে, দেন আই উইল ফিল দ্যাট মাই অল এফোর্ট হ্যাজ বিকাম ফ্রুটফুল, হ্যাজ বিকাম এফেক্টিভ। তো চলো তোমরা এগুলোকে নিয়ম করে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন যারা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি খুব খুশি হব। আর ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো অ্যান্ড এনজয় ইউর স্টাডিজ, কারণ এই পড়াশুনোই তোমাকে একটা গোল্ডেন ফিউচারের জগতে নিয়ে যেতে পারে। আবার দেখা হবে আবার একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা ভালো থেকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। চলো তাহলে, বাই বাই, টাটা, আলভিদা।